নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও কিন্তু আমি মাধ্যমিকের আরেকটা সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা বুঝতেই পারছো যে নিশ্চয়ই সালের কোশ্চেন পেপারটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ সেখান থেকে রিপিটেড কোশ্চেন হয়ে পরবর্তী সালে আসছে। সেই কারণে বন্ধু আমার মনে হয়েছে আমার বন্ধুদের কথা ভেবে, যে অনলাইন বন্ধু যারা আছে তাদের পরীক্ষা যদি একটু কমন দিয়ে যায়, যাদের একটু ঠিকঠাক বলে দিয়ে যায়, তাদের পরীক্ষার নাম্বারটা যাতে ভালো পায়, সেই কারণে কিন্তু আমি পরপর সালের কোশ্চেন উত্তর নিয়ে কিন্তু আলোচনাটা কিন্তু শুরু করেছি। সেদিক থেকে বন্ধু আজ যেটা আলোচনা করব, মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তর 2019 এমসিকিউ 17টা আর ব্যাকরণের এসিকিউ 10টা। অর্থাৎ 19 সালে যে টোটাল সিলেবাস থেকে 17টা এমসিকিউ এসেছিল এবং ব্যাকরণ থেকে যে 10টা এসিকিউ এসেছিল, টোটাল ভেঙে চুরে চুলচোরা বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দেব। প্রশ্নপত্র যদি হাতে থাকে দেখে নাও, যদি নাও থাকে আমি যেটা বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো বা বুঝে নাও। পরে যখন প্রশ্নপত্রটা হাতে পাবে তখন উত্তরটা করে নেবে, বা এখন রীতিমতন উত্তরটা করে নিয়ে পরবর্তীকালে মিলিয়ে নিলে পরে কিন্তু হয়ে যাবে। বা যাদের কাছে যে সহায়িকা বই আছে, সহায়িকা বইয়ের পিছনে দেখবে প্রশ্ন উত্তরগুলো আছে, তাহলে সেখান থেকে সেটা দেখে নিলে কিন্তু সুবিধা হবে। এখন ব্যাপারটা বুঝে নাও, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সেদিক থেকে দেখো বন্ধু, প্রথমেই 2019 সালের প্রথমেই যে এমসিকিউ কোশ্চেনটা দিয়েছিল তোমাদের, সেটা হচ্ছে তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা গল্প ছাপানোর কথা বলেছিলেন। আমরা অবশ্যই জানি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে কিন্তু নেওয়া হয়েছে। কোন পত্রিকায়? আমরা প্রত্যেকে জানি সন্ধ্যা তারা পত্রিকায়। তাহলে উত্তরটা কি হয়ে যাবে, যে কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলা হয়েছিল? উত্তরটা গ, সন্ধ্যা তারা পত্রিকায়। ক্লিয়ার বন্ধু? নদের চাঁদকে পিষিয়ে দিয়ে গেল, অবশ্যই নদীর বিদ্রোহ থেকে নিয়ে আছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা পড়েছি 7 নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন, 7 নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন। সেই অনুসারে উত্তর অপশন কয়ে দেখো আছে 7 নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন, অর্থাৎ ক উত্তর কিন্তু হবে। তারপর হচ্ছে অপূর্বর পিতার বন্ধু হলেন, অবশ্যই আমরা জানি পথের দাবি, যেখান থেকে আমাদের শরৎবাবুর লেখা। অপূর্বর পিতার বন্ধু কে? নিমাই বাবু ছিলেন কিন্তু অপূর্বর পিতার বন্ধু, কারণ তার বাবাই চাকরিটা করে দিয়েছিলেন, এভাবে পরিষ্কার গল্পে উল্লেখ করা আছে। ফলে অপশন গ, অপূর্বর পিতার বন্ধু হচ্ছেন নিমাই বাবু। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ। কি ছড়িয়ে রইল? দেখো বলেছিলাম মুখস্থ করতে, মুখস্থ তালে তালে দেখা বন্ধু আমার মুখ থেকে বেরিয়ে গেল। বলেছিলাম কবিতাকে একটু মুখস্থের মতন করে দিতে, তাই কবিতা থেকে যে কোশ্চেনে আসবে অটোমেটিক্যালি দেখো তুমি উত্তর করে ফেলতে পারছো। তো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কারণ মুখ থেকে বেরিয়ে গেছে কাঠকয়লা, তাহলে কি ছড়িয়ে রইল? কাঠকয়লা, অর্থাৎ অপশন কিন্তু খ, কাঠকয়লা। তোমরা জানো পাবলো নেরুদার অশোকে একজন কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। আদিম যুগের স্রষ্টা তার প্রতি অসন্তোষ ছিল, আফ্রিকা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের। মুখস্থ দি করো, দেখো আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ? স্রষ্টা যখন নিজের সৃষ্টির প্রতি অসন্তোষে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নিজের সৃষ্টিকেই করছিল বারবার বিধ্বস্ত। কার প্রতি অসন্তোষ? নিজের প্রতি। অপশনটা কি? গ, নিজের প্রতি। অর্থাৎ স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? গ, নিজের প্রতি। কোনটি জয় গোস্বামী লেখা কাব্যগ্রন্থ? দেখো বন্ধু, জয় গোস্বামী লেখা কাব্যগ্রন্থ এটা একটু অন্যভাবে দিয়েছে। ওনার যে কবিতাটা পাঠ্য আমরা জানি অস্ত্রের বিরুদ্ধে গান, ওই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে তার নাম হচ্ছে কি? পাতার পোশাক। সুতরাং ঘুরিয়ে মেরেছে প্রশ্নটা, যে পাতার পোশাক কাব্যগ্রন্থটা। ক্লিয়ার? এইভাবে নিয়েছে। তাই জয় গোস্বামী লেখা কাব্যগ্রন্থ পাতার পোশাক অপশন আছে, উত্তরে ঘ, অর্থাৎ উত্তর অপশনটা হবে ঘ, অর্থাৎ পাতার পোশাক। রাজশেখর বসু ছদ্মনাম, এটা নিয়ে আছে বাংলা ভাষায় বিজ্ঞান। তোমরা জানো বাংলা ভাষায় যে বিজ্ঞান চর্চা যেটা আছে সেখানে ঘুরিয়ে নিয়েছে, লেখকের নাম না দিয়ে মানে ওনার ছদ্মনামটা জানতে চাওয়া হয়েছে। রাজশেখর বসু ছদ্মনাম আমরা প্রত্যেকেই জানি, খুবই জনপ্রিয়, প্রচুর পরীক্ষা আসতে দেখা গেছে পরশুরাম রাজশেখর বসুর ছদ্মনাম, অর্থাৎ গ উত্তর পরশুরাম। যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। বাংলা প্রবন্ধিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? ঠিক আছে, দেখো বন্ধু আমরা জানি যে প্রবাদে উল্লেখ করেছেন আরেকটা দোষ সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ খ উত্তর, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ক্লিয়ার বন্ধু? চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে হারিয়ে যা কালি কলম, শ্রীপান্তের লেখা। চীনারা চিরকালই লেখার জন্য তুলি ব্যবহার করে আসছে। কি ব্যবহার করে আসছে বন্ধু? তুলি। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? ক, কি ব্যবহার করে আসছে বলতো? তুলি। ক্লিয়ার বন্ধু? তো হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে কি বলে? প্রচুরবার পড়িয়েছি ব্যাকরণ পড়া থেকে, কারক পড়া থেকে আমি পড়েছি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলা হয়? কারক বলা হয়। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু খ, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে বলা হচ্ছে কিন্তু কারক। বুঝে গেল বন্ধু? তারপর যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নলিখিত পত্রে তপনের তলায় দাগ।
মার্বেলটা কি হয়েছে বলো তো? চোখটা, তাই চোখটা কর্তা। কার চোখটা? তপনেরটা। এই চোখটাকে ভালো করে চেনানোর জন্য তপনের শব্দটা ব্যবহার করে, তাই তপনেরটা হয়ে গেলে কিন্তু সম্বন্ধ পদ। তো কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে তপনের তলায় দাগ, এটা কোন ধরনের পদ? এটা সম্বন্ধ পদ, অর্থাৎ গ উত্তরটা। কি উত্তর হবে? গ। এটা হচ্ছে সম্বন্ধ পদ। ক্লিয়ার বন্ধু? কারণ তপন শব্দটার সঙ্গে রবাই বিভক্তি যোগ রয়েছে। তাহলে যে সমাসের সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হচ্ছে কি? উভয় পদই বিশেষ্য অথচ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাকে কি বলা হচ্ছে? দেখো বন্ধু, আমরা জানি সংজ্ঞাতেই পড়েছি যে বিশেষ্যের সঙ্গে বিশেষ্যের, বিশেষ্যের সঙ্গে বিশেষণের, বিশেষণের সঙ্গে বিশেষণের, বিশেষণের সঙ্গে বিশেষ্যের সমাস হলে তাকে বলা হচ্ছে কিন্তু সাধারণ কর্মধারায় সমাস। তাই এটা হয়ে যাবে, এবং কর্মধারয় সমাসে কিন্তু পরপদেরই প্রাধান্য, তাই এটা হয়ে যাবে কিন্তু উত্তর খ, কর্মধারয় সমাস। কারণ যিনি রাম তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ, তাই না? অর্থাৎ এখানটা কি হয়ে গেল বলতো? বিশেষ্য, মানে উভয় পদই হচ্ছে কিন্তু বিশেষ্য হয়ে গেল। বোঝা গেল বন্ধু? তাহলে উত্তর খ। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। কৃত্তিবাসের তলায় দা কোন কারক? দেখো কৃত্তিবাস কয়ই তয়তসি বয়কা দন্তেশ্বর। কৃত্তিবাস, কৃত্তি মানে বাঘের ছাল, অর্থাৎ কৃত্তিবাস যার, কৃত্তি অর্থাৎ বাঘের ছাল যে বাস পরিধান করে আছে শিব, কৃত্তিবাস বলতে শিবকে বোঝানো হয়। সুতরাং এখানে কোনো পদের প্রাধান্য না পেয়ে তৃতীয় পদ প্রাধান্য পাচ্ছে, তাই এটা অবশ্যই কিন্তু বহুব্রী সমাস। তাহলে কৃত্তিবাস যার, কৃত্তিবাস হয়ে যাচ্ছে কিন্তু বহুব্রী সমাস, অর্থাৎ গ উত্তর। এটা অনেকেই ভুল করে থাকেন। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা এই কালো জলে হরিত কি ঘোষত বাক্যটি কোন শ্রেণীর? দেখো আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা, দেখো যারা তারা, তোমাদের শিখিয়েছিলাম যারা তারা, যে সে যিনি তিনি এসব থাকলে পরে জটিল বাক্য হয়ে যায়। তাহলে চোখ বুঝে বন্ধু যারা তারা আছে তাহলে অবশ্যই জটিল বাক্য হবে, অর্থাৎ উত্তরটা কিন্তু খ। এটা হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? বলছে অর্থগত দিক থেকে এটি কি ধরনের বাক্য? অসাধারণ কথা। দেখো জিজ্ঞাসা চিহ্নটা দেয়নি। আমরা সাধারণত জানি যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে এবারে প্রশ্নযোগ বাক্য হয়, বাট এখানে জিজ্ঞাসা চিহ্ন দেয়নি, ইচ্ছা করে দেওয়া হয়নি যাতে ছেলেপেলেরা একটু পাজল হয়ে যায়, কিন্তু উত্তরটা সেই প্রশ্নসূচক বাক্য। এখানে আমি তো জানতে চেয়েছি বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে, এটা জানতে চেয়েছি। সুতরাং অবশ্যই অর্থগত দিক থেকে এটা কিন্তু প্রশ্নসূচক বাক্য। যদি অর্থগত দিক না চাইতো তাহলে এটা অবশ্যই সরল বাক্য কিন্তু হতো। তাহলে এটা প্রশ্নসূচক বাক্য, গ উত্তর হবে। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, আমি প্রচুরবার বলেছি, বাচ্য পড়া থেকে হাজারবার বলেছি। কর্তানুসারে ক্রিয়াপদ হলে কর্তৃবাচ্য, কর্মানুসারে ক্রিয়াপদ হলে কর্মবাচ্য, আর ক্রিয়াই প্রধান হলে তাকে বলা হচ্ছে ভাববাচ্য। তাই বলছে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্চে? অবশ্যই বন্ধু ভাববাচ্য, অর্থাৎ উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু খ, ভাববাচ্য। তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটির কর্তৃবাচ্যের রূপান্তর কি হবে? তাকে টিকিট কিনতে হয়নি, কর্তৃবাচ্যের রূপান্তর কি? সে টিকিট কেনেনি। তাকে টিকিট কিনতে হয়নি, এই যে হ যা পা দিতে থাকলে কি কর্মবাচ্য হয়ে যায়, কিন্তু বলছে কর্তৃবাচ্য, তাহলে হটাকে বাদ দিতে হবে। তাহলে তাকে টিকিট কিনতে হয়নি, তাকেটা কি হয়ে গেল? তিনি, কারণ তিনি থেকে তাকে কর্মবাচ্য করেছে, তিনি থেকে তাকে হয়েছে যে তাকে টিকিট কিনতে হয়নি মানে হচ্ছে তিনি টিকিট কেনেননি বা সে টিকিট কেনেনি, যেটাই বলো না কেন সেটাই ঠিক। কিন্তু অপশন অনুসারে যেহেতু সে দেয়া নেই, তিনি দিয়ে ব্যবহার করা আছে, তাই খটা ঠিক, তিনি টিকিট কেনেননি। বোঝা গেল বন্ধু? খয়ের অপশনটা ঠিক। দেখো বন্ধু, এই যে শিক্ষা, এই শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিও আপডেট পেতে। দেখবে বন্ধু, আমি আপ্রাণ চেষ্টা করি যে আমার ব্যানারে লেখা আছে কথা দেয় না কথা রাখে, অর্থাৎ তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে পৌঁছে দেওয়ার জন্য আমার তরফ থেকে যতটা কষ্ট করতে হয় আমি ততটা কষ্ট করব, বাট যাতে তোমরা উপকৃত হও, তোমাদের জ্ঞান সঞ্চয় হয়, জ্ঞানে নিজেদের সমৃদ্ধিশালী করে তুলতে পারো, সেই চেষ্টাটাই কিন্তু করি। আজও সেই চেষ্টাটা করছি। দেখো বন্ধু, এটা ছিল 17টা এমসিকিউ। এবার চলে যাব কিন্তু ব্যাকরণের যে 10টা এসএকিউ সেই সম্পর্কে আলোচনায়। সেদিক থেকে দেখো বন্ধু, প্রথমেই যে প্রশ্নটা দিই যে বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো। যে বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য, তোমরা প্রত্যেকে যেন সংজ্ঞা লিখতে পারো, তাতেও পার্থক্য হবে। এমনি যদি সহজভাবে বলি, বিভক্তির কোনো মানে হয় না, অনুসর্গের মানে হয়। একটা পার্থক্য, বিভক্তি শব্দের সঙ্গে জোড়া লেগে বসে আর অনুসর্গ শব্দের থেকে আলাদা হয়ে বসে। বোঝা গেল বন্ধু? যে তোমার মতন যেটা মনে পড়বে সেটাকে তুমি লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? তারপর আছে মন্দিরে বাজছিল পূজার ঘন্টা কারক। যে মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, ছাড়াও মন্দিরের তলায় রাখ, তোমাদের শিখিয়েছি স্থান বিষয় সময় যে প্রশ্ন করে, যদি প্লাস অবস্থায় থাকে অধিকরণ কারক হয়। কোথায় পূজার ঘন্টা বাজছিল? মন্দিরে। কোথায় বাজছিল? মন্দিরে। সুতরাং এটা কি মন্দিরের তলায় রাখা আছে, অবশ্যই অধিকরণ কারক। আর মেইন শব্দটা কি মন্দির, তার সঙ্গে কে যোগ আছে? এ, তাহলে এ বিভক্তি, অর্থাৎ মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, এটা হয়ে যাচ্ছে কিন্তু অধিকরণ কারকের এ বিভক্তি। বুঝে গেল বন্ধু? তারপরে কি আছে?
যে ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও, বলছে ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। ব্যাস বাক্য করতে হবে, দ্বন্দ্ব সমাস প্রচুর, যা খুশি মনে পড়বে। ঠিক আছে, দেখো না, এই দেখো আমি, এই যে আমি আর এই তুমি, তাহলে মাঝে ও বসিয়ে দিলাম, আমিও তুমি, হয়ে গেল কি আমি তুমি, দুটোই সর্বনাম, একটা হয়ে গেল সর্বনামের দ্বন্দ্ব। আকাশ পাতাল বিপরীত ধরনের দ্বন্দ্ব। বুঝে গেল বন্ধু? এই যে বিষয়টা যে কোনো একটা উদাহরণ দিতে পারলে কিন্তু হয়ে যায়। এটা ইজি কোশ্চেন, যেটা মনে আসবে সেখানে লিখে দিলে পরে হয়ে যায় তখন। তো যে মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সমাসের নাম লেখো। এই যে মেঘে ঢাকা, একটু ভাবো তো, মেঘে ঢাকা কি ইজি জিনিস? মেঘে ঢাকা মানে কি? মেঘ দ্বারা ঢাকা। মেঘে ঢাকা মানে কি? মেঘ দ্বারা ঢাকা। তাহলে মেঘে ঢাকা কি? ব্যাস বাক্য করো। মেঘে ঢাকা, মেঘ দ্বারা ঢাকা। ঠিক আছে, এই যে মেঘে ঢাকা মানে কি? মেঘ দ্বারা ঢাকা। এই যে ব্যাস বাক্যের মাঝে যদি দ্বারা থাকে তখন কি হয়ে যায়? সেটা কিন্তু করণ তৎপুরুষ সমাস কিন্তু হয়ে যায়। যে মেঘে ঢাকা, মেঘে ঢাকা হচ্ছে মেঘ দ্বারা ঢাকা, হয়ে যাচ্ছে কিন্তু করণ তৎপুরুষ সমাস। ক্লিয়ার বন্ধু? তারপর হচ্ছে বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। অর্থাৎ বিধেয়কে প্রসারিত করেছে। আমরা জানি যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলে সেটা বিধেয়। বিধেয়কে যদি বিস্তারিতভাবে কিছু বলার জন্য যেটা লেখা নয় সেটা কিন্তু তার প্রসারক। বোঝা গেল বন্ধু? যেমন ধরো আমি বললাম যে রবীন্দ্রনাথকে দিয়েই বোঝাই, রবীন্দ্রনাথ নোবেল পান। ক্লিয়ার বন্ধু? তাহলে এই বাক্যে রবীন্দ্রনাথ কি হয়ে গেল? উদ্দেশ্য পদ। নোবেল পানটা কি হয়ে গেল? বিধেয় পদ। রবীন্দ্রনাথ নোবেল পান। কিন্তু আমাকে কি বলেছে? যে বিধের প্রসারক, অর্থাৎ বিধেয়কে বাড়িয়ে বোঝানোর জন্য যেটা বলানো হয় সেটা। তাহলে বাড়িয়ে বলেছে কি? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পান। তাহলে এই যে এক্সট্রা, এই যে নোবেল পান, কেন নোবেল পান তাকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য গীতাঞ্জলি লেখার জন্য বললাম। এই যে বিধেয় পদকে আরো গ্লোরিফাই করার জন্য, বোঝানোর জন্য আরো যে এক্সট্রা পদগুলো ব্যবহার করলাম সেটাই হয়ে গেল কিন্তু বিধেয় প্রসারক। ঠিক তেমন উদ্দেশ্যকেও যদি বাড়িয়ে বলা যায় তখন উদ্দেশ্য প্রসারক হবে। আমি যদি এখানে বলতাম বিশ্বকবি রবীন্দ্রনাথ, তখন বিশ্বকবি হয়ে যেত কিন্তু উদ্দেশ্যের প্রসারক। ক্লিয়ার বন্ধু? তাহলে যে ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, বলেছে যৌগিক বাক্যে পরিবর্তন করো। ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, না পেলে ও স্কুলে যাবে না। কি বাক্যে পরিবর্তন করতে? যৌগিক বাক্যে। লেখো, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। ঠিক আছে, দেখো আমাকে বলেছে কিন্তু যৌগিক বাক্যে। যদি জটিল হতে ইজি হয়ে যেত, যদি ও হিসাবের মতো জামা না পায় তবে ও স্কুলে যাবে না, এটা জটিলটা ইজি হয়ে যেত। কিন্তু যৌগিক বলেছে। আমরা যৌগিক বাক্যের ক্রাইটেরিয়া জানি, দুটো সরল বাক্য করতে হবে এবং মিডলে একটা সংযোগ সূচক অব্যয় আনতে হবে, তাই না? তবে সেটা যৌগিক বাক্য হবে। সেদিক থেকে বলছে ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না যৌগিক বাক্যে। তার মানে কি? ঈশবের মতন জামা পাবে, তাই তো? তার মানে কি? ঠিক ঈশবের মতো জামা পাবে, তারপরে দেখো ও স্কুলে যাবে। এবার মিডলে কি বসাবে? ঠিক ঈশবের মতন জামা পাবে, ও স্কুলে যাবে। তাই বাক্যটা ও স্কুলে যাবে একটা বাক্য, ঠিক ঈশবের মতন জামা পাবে একটা বাক্য, এটাকে যোগ করতে হবে। কি হবে? ঠিক ঈশবের মতন জামা পাবে তবে ও স্কুলে যাবে, আর নাহলে এবং ও স্কুলে যাবে, এরকম। কিন্তু এবংটা শোনালে ভালো শোনা যাচ্ছে। ঠিক ঈশবের মতো জামা পাবে এবং ও স্কুলে যাবে, ঠিক আছে হয়, কিন্তু ঠিক ঈশবের মতো জামা পাবে তবে ও স্কুলে যাবে। ঠিক আছে, এবার কিংবা আমি যদি এসব নাও করি কোনো ব্যাপার নাই, ঠিক ঈশবের মতন জামা পাবে কমা ও স্কুলে যাবে। ফলে এইভাবেও করা কিন্তু যেতে পারে। অর্থাৎ ঠিক ঈশবের মতো জামা পাবে একটা বাক্য, কমা ও স্কুলে যাবে একটা বাক্য হয়ে গেল। কিংবা ঠিক ঈশবের মতো জামা পাবে এবং ও স্কুলে যাবে, কিংবা ঠিক ঈশবের মতো জামা পাবে তবে ও স্কুলে যাবে। ঠিক আছে, যে কোনো ভাবে। ফলে এবং বা কমাটা ব্যবহার করো, সব থেকে ভালো শোনা কিন্তু যাচ্ছে। ক্লিয়ার বন্ধু? তারপর যে কর্তৃবাচ্য কাকে বলে? দেখো বন্ধু, এটা মানে সংজ্ঞা দিতে হবে, প্রচুরবার সংজ্ঞা বলেছি। কর্তৃবাচ্য কাকে বলে? ক্রিয়াপদ, অর্থাৎ কর্তা অনুসারে যদি ক্রিয়াপদ নির্ণীত হয় তখন তাকে কর্তৃবাচ্য বলে। আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি যাই, আমি পড়াই, এই কর্তা অনুসারে যদি ক্রিয়াপদ নির্ণীত হয় তখন তাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। তোমরা ভাবছো যে স্যার সারাক্ষণ সেই মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে পড়ে আছে, সেই এমসিকিউ, সেই ব্যাকরণ। না বন্ধু, এটা মাধ্যমিক নয়।
তুমি এসএসসি পরীক্ষা দেবে, হ্যাঁ তোমার পরীক্ষাতে এটা ক্ষেত্রে প্রশ্ন আসবে। তুমি এমএসসি দেবে, হ্যাঁ তোমার পরীক্ষাতেও আসবে। তুমি প্রাইমারি পরীক্ষা দেবে, হ্যাঁ বন্ধু এখান থেকে তোমার পরীক্ষাতেও আসবে। তাই বলবো মনোযোগ সহকারে প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করো। জীবনে কোথায় কোন জায়গায় কোনটা দরকার হয়ে পড়বে জানো না বন্ধু। তোমার ভাই যদি একটু পরে গিয়ে বলে দাদা এটা কি হবে, তখন যদি হাঁ করে বলো ভাই এটা আমাদের বেলা কমন ছিল না, আমরা এটা পড়িনি, তোরা পড়ছিস, তোমার কোয়ালিটি ভাই যাচাই করে নেবে। পাশের একটা গ্রামের লোক এসেও বা পাশের একটা ছেলে এসেও বলতে পারে যে কাকা এটা কি হবে, ভাই এটা কি হবে দাদা, তখন যদি না বলতে পারো ও বুঝে যাবে তুমি পড়াশোনা কেমন করো না সারাক্ষণ ফোন ঘাটো। তাই বন্ধু আমি বলবো যে চেষ্টা করবে প্রত্যেকটা বিষয় ঠিকঠাক ভাবে কিন্তু আত্মস্থ করে নিতে। তারপর দেখো বন্ধু যেটা আছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্চে পরিবর্তন করো। দেখো লিখি যে কি বলছে, ভাববাচ্চে পরিবর্তন করা যায় কি যায় না দেখি। যে বলছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্চে, ঠিক আছে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ঠিক আছে, তারা স্বপ্ন দেখতে পারলো না, এটা ভাববাচ্চে পরিবর্তন করো, ঠিক আছে। যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তার মানে কি হবে, অর্থাৎ তাদের আর স্বপ্ন দেখা হলো না, ঠিক আছে। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তাদের আর স্বপ্ন দেখা হলো না, এটাই হয়ে গেল কিন্তু আমাদের কি বলছে ভাববাচ্চে পরিবর্তন। যে তারা আর স্বপ্ন দেখতে পারলো না, অর্থাৎ তাদের আর স্বপ্ন দেখা হলো না, এটাই হয়ে গেল কিন্তু ভাববাচ্চে পরিবর্তন। একটু কঠিন মনে হচ্ছে না বন্ধু, ইজি তো। তারা স্বপ্ন দেখতে পারলো না, তার মানে কি তাদের আর স্বপ্ন দেখা হলো না, ক্লিয়ার। কারণ এটা বহুবচন আছে, আমাকে বহুবচন রাখতে হবে। আর স্বপ্ন দেখতে পারলো না, তাহলে স্বপ্ন দেখতে পারলো না নাকি দেখা হলো না, অর্থাৎ স্বপ্ন দেখা হলো না। তারপর অলপ সমাস কি, আমি প্রচুরবার বলেছি অলপ সমাসের উপর আমার ভিডিও আছে, আলাদা শুধু অলপ সমাসের উপর ভিডিও আছে, দেখবে বন্ধু প্লেলিস্টে যাবে, সেখানে চার্ট করা আছে, দেখে নেবে। অলপ সমাস মানে কি, অলোপ নেই লোপ, নেই কি লোপ, বিভক্তি লোপ, অর্থাৎ যে সমাসের বিভক্তি লোপ পায় না, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ যেভাবে বিভক্তি অবস্থায় আছে সেইভাবেই যদি বিভক্তি অবস্থায় রেখে দেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু অলপ সমাস, ঠিক আছে। যেমন ধরো কি মেইন শব্দটা পথ, তারপরে শব্দটা কি ঘাট, আমি যদি এরকম করি পথে ঘাটে, পথেও ঘাটে রেখে দিলাম কি পথে ঘাটে, এইভাবে রেখে দিলাম, অর্থাৎ পথেও ঘাটে বিভক্তি অবস্থাতেই বসে গেল। এটা কি যেহেতু দ্বন্দ্ব সমাস তাই এটা অলপ দ্বন্দ্ব সমাসের কিন্তু উদাহরণ, বোঝা গেল। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের বিভক্তি লোপ না পেয়ে সমাসবদ্ধ পদও যদি ওইভাবে থেকে যায় তখন সেটা হয়ে যাবে কিন্তু অলপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ, বোঝা গেল বন্ধু। এবার দেখো বন্ধু 2019 সালের শেষ কোশ্চেন যেটা, অর্থাৎ 2019 সালের শেষ যে কোশ্চেন আজকে তোমাদের, সে তখন যেতে পারবে না, এটা হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন করো, সে তখন যেতে পারবে না, ঠিক আছে। দেখো কি বলছে, সে তখন যেতে পারবে না, হ্যাঁবাচক বাক্যে পরিবর্তন, সে তখন যেতে পারবে, বলছে পারবে না, সে তখন যেতে পারবে না, হ্যাঁবাচক বাক্য। হ্যাঁবাচক বাক্য কি বলেছি, বাক্য পরিবর্তন করলে মিনিং এর কোনো পরিবর্তন হবে না, মিনিংটাই একই থেকে যাবে, শুধু স্টাইলটা বলার ধরনটা পদ্ধতিটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ক্লিয়ার বন্ধু। তাহলে সে তখন যেতে পারবে না, তার মানে কি হতে পারে দেখো, সে তখন যেতে পারবে না বলেছে, ঠিক আছে, যেতে পারবে না তার মানে কি সে তখন থেকে যাবে, হতে পারে সে তখন যেতে পারবে না মানে কি সে তখন যেতে পারবে মানে সে তখন থেকে যাবে, তাই তো। সে তখন কি যেতে পারবে না মানে কি কেউ যেতে পারছে না, আমি এখন যেতে পারছি না মানে আমি এখন কি থেকে যাব। তাহলে সে তখন যেতে পারবে না মানে কি সে তখন থেকে যাবে, থেকে যাবে মানেই তো যেতে পারবে না, ঠিক আছে। আবার অন্যভাবে করে যায়, সে তখন না গিয়ে থেকে যাবে। আমার কি হ্যাঁবাচক করতে গেলে নেগেটিভটাকে তুলে দিতে হবে, পজিটিভটাকে পজিটিভ শব্দ এনে মিনিংটাকে পজিটিভ করতে হবে, অর্থাৎ বাক্যের অর্থটা যেন ঠিক থাকে। সে তখন না গিয়ে থেকে যাবে তার মানে কি সে তখন যেতে পারবে না মানে কি সে তখন না গিয়ে থেকে যাবে। কিংবা অন্যভাবে বলা যেতে পারে, সে তখন যেতে পারবে মানে কি সে এখন যাবে, সে তখন যেতে পারবে নাকি সে এখন যাবে, এইভাবেও কিন্তু করা যেতে পারে। ফলে এটা একটু কঠিনই হলো মাধ্যমিকের জন্য, ছেলে মেয়েদের জন্য এটা একটু কঠিনই হলো।
তবুও আশা করছি বন্ধু 2019 সালে যে ব্যাকরণে এসএকিউ 10টা সেটা কমপ্লিটলি আলোচনা করে দিলাম, আর 2019 সালে 17টা এমসিকিউ আর ব্যাকরণে 10টা এসএকিউ আজকের ক্লাসেও চুলচেরা খুব সুন্দর নিখুঁত বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় যদি তোমাদের কোনো ডাউট হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।